সংকটময় পরিস্থিতি আমরা সবাই মিলে পার করছি। এখানে সুস্থ থাকার কোনো বিকল্প নেই, আর সুস্থ থাকতে হলে সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। আপনারা যারা দেখছেন, যমুনা টেলিভিশনের দর্শকদের আন্তরিকতার সাথে জানাতে চাই, দয়া করে সচেতন হবেন, কারণ আমাদের কাছে আপনার উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনার সুস্থতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তাই তো সংকটের এই সময় আপনাকে স্বাস্থ্যসেবা দিতেই আমাদের করোনা হেল্প ডেস্কের এই আয়োজন, যেখানে জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা লিখে জানাতে পারেন আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর দিতে। প্রতিদিনের ধারাবাহিকতায় আজও আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ, BSMMU। যুক্ত হচ্ছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে যুক্ত হয়েছেন, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। দেশে করোনায় আরও 30 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2364 জন। এছাড়া গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ এটি। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-19 এ পর্যন্ত মোট প্রাণহানি 6305 জন। 24 ঘন্টায় 17,531টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,41,159 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,934 জন। সব মিলিয়ে সুস্থ এখন 3,56,722 জন। মারা যাওয়া 30 জনের মধ্যে পুরুষ 25 জন, নারী 5 জন। দু 2364 জন, যদি ভুল না করে থাকি। কেন বলছি এই কথাটি? আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। কারণ গত এতদিনে যে আক্রান্ত হয়েছেন বা শনাক্ত হয়েছেন নতুন করে, 2000-এর মাত্রা ছাড়িয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের মনে একটা উদ্বেগের তৈরি হয়েছে। সেখানে 2364 জন আক্রান্ত হওয়ার সংবাদটি কোনোভাবেই আমাদের কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। অন্তত করে আমরা যারা প্রথম থেকে এই বিষয়টিকে ফলো করছি, দেখছি, আপনাদের তথ্য জানাবার চেষ্টা করছি, তাদের কাছে এটা অনেক বেশি উদ্বেগের। কারণ এই 2364 জনের মধ্যে আমাদের কোনো প্রিয় মানুষ যে নেই, তা কিন্তু নিশ্চিতভাবে বলা যাবে না। যারাই ফোন দিবেন, অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের ফোন দিবেন, তাতে করে আপনাদের জিজ্ঞাসাটি বুঝতে আমাদের সুবিধা হবে। এবং নিয়মিত বিরতিতে জীবাণুনাশক কিংবা সাবান পানি দিয়ে হাত জীবাণুমুক্ত করতে দয়া করে কেউই ভুলবেন না। একজন দর্শক অলরেডি আমাদের ফোন দিয়েছেন, আমরা ফোনে যেতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম নজরুল ইসলাম। আমি আমার মেয়ের বিষয়ে একটু কথা বলবো। নিশ্চয় নজরুল ভাই। জি, আমার মেয়ের বয়স 17। তার 4 মাস ধরে এই যে মিনস্ট্রেশন হচ্ছে না। হ্যাঁ, তো আমরা একটা আল্ট্রাসাউন্ড করেছিলাম পেলভিক অর্গান। জি জি, সেখানে ইউট্রাস, সার্ভিক্স, পেলভিক সবকিছুই ভালো আছে। তবে ইমপ্রেশনে একটা কথা বলা আছে, পিউডিভারি ইন ইউরিনারি ব্লাডার, ক্লিনিক্যাল এন্ড ল্যাব কোরিলেশন সাজেস্ট। আবার বলা আছে, প্লিজ এক্সক্লুড PCOD বাই ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল কোরিলেশন। এখন শারমিন আব্বাসী ম্যাডামের কাছে আমার প্রশ্নটা, ইমপ্রেশনে কি বললো? অন্যান্যগুলি নরমাল, এখন এই জন্য কোনো ওষুধ আছে কিনা, বা ওষুধ দিলে মিনিস্ট্রেশনটা স্বাভাবিক হবে কিনা? এটা নজরুল ভাই আমাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার মেয়ের ওজন কত? ওজন হলো 53 কেজি। 53 কেজি। ওর বয়স হচ্ছে 17 বছর, তাই তো? এমনিতে কি আপনারা ওর থাইরয়েডের টেস্ট করিয়েছিলেন? না, থাইরয়েডটা করি নাই। থাইরয়েডটা করেননি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনি যদি আর কিছু জানবার থাকে। না, আমরা তো আসলে একটু বুঝতেই পারলাম যে আসলে আমরা সমস্যাটা কি। যেটি আছে সেটি হচ্ছে যে আমরা যখন PCOD নিয়ে কথা বলি, প্রতিদিনই কিন্তু আমরা এই বিষয়টি নিয়ে কথা বলছি, এবং আমাদের এই হেলথ ডেস্কটি আসলে অ্যাওয়ারনেস পর্যায়ে আমি বলবো যে PCOD নিয়ে কাজ করছে। কারণ এর আগে এত PCOD নিয়ে প্রশ্ন খুব একটা সহজ আমরা পেতাম না, বা হয়তো মানুষ বুঝতো না বা জানতো না। সেদিক থেকে আমি বলবো যে অ্যাওয়ারনেসের জায়গাটি বেশ বড়ভাবে ক্রিয়েট হয়েছে। সেখানে উনি যে প্রশ্নটি করেছেন, এখন করণীয় আসলে কি আছে এই মুহূর্তে? প্রথম করণীয় জীবন আচরণের কিছু পরিবর্তন, দ্বিতীয় করণীয় কিছু চিকিৎসা, তৃতীয় করণীয় কিছু প্রয়োজনীয় ফলো আপ। জীবন আচরণের পরিবর্তনের জন্য আমরা যেটি বলছি এখানে যে বডি ওয়েটটাকে কন্ট্রোল রাখতে হবে। 53 কেজি যদি আরেকটু কমানো যায়, 50-এর মধ্যে তার ওজনটি ধরে রাখা যায়, তাহলে তার জন্য ভালো হবে। দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাসের যে পরিবর্তনটি। আমরা জানি যে এই বয়সে আমাদের যে সন্তানগুলো আছে তারা কিন্তু প্রচুর ফাস্টফুড, বাইরের খাবার, কার্বোহাইড্রেট রিচ খাবারগুলো পছন্দ করে। সেই জায়গা থেকে যদি একটু সরিয়ে তাদেরকে আমরা লেস কার্বোহাইড্রেট, প্রোটিনটা বেশি, অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ, কলা,
এবং ভিটামিন রিচ শাকসবজি এবং পানি প্রচুর পরিমাণে, এই খাবারগুলো যদি ওদেরকে একটু অভ্যাস করাতে পারি আমাদের জন্য ভালো হবে। আর 1 ঘন্টা যে করেই হোক তার অ্যাক্টিভিটি থাকতে হবে। সে খেলুক, বাসার মধ্যে হাঁটাহাঁটি করুক কিংবা বাইরে ঘুরতে যাক, যাই করুক, তার বডি মুভমেন্টটা যেন 1 আওয়ার 24 আওয়ার্সে থাকে, এটি খেয়াল করতে হবে। লেস গ্যাজেট নির্ভর, লেস ইন্টারনেট, লেস ফেসবুক এবং লেস টেলিভিশন, এই জায়গাটি আমাদেরকে একটু দেখতে হবে। ওষুধের ক্ষেত্রে আমি বলবো, আপনি যেটা যথার্থ বলেছেন জুবায়ের, যে এখানে সেরাম টিএসএইচ লেভেলটা আমাদের একটু জানার দরকার আছে, তার সাথে প্রোল্যাকটিন লেভেলটা আমাদেরকে একটু দেখতে হবে এই রোগীর, এবং ওজিটিটি, কারণ এই ছোট ছোট শিশুগুলোই কিন্তু কিশোর অবস্থায় বা কৈশোর অবস্থায় কিন্তু আমরা এখন দেখছি ব্লাড সুগার লেভেল বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেখানে দেখতে হবে তার হঠাৎ করে ব্লাড সুগার লেভেলটা বেড়ে গেছে কিনা। এবং পিসিও কখনোই কমপ্লিটলি ভালো হয় না, এখানে কোরিলেট করা মানেই একটা সাসপেক্টেড ওভারি হয় এনলার্জ বা ওভারিতে ছোট ছোট সিস্ট, কিছু একটা আলট্রাসোনোলজিস্ট পেয়েছেন এবং তার সাথে কিন্তু কোরিলেট করে দেখুন ওনার মিনস্ট্রেশনও বন্ধ, অতএব সেই জায়গাটিকে ঠিক করতে হবে। আমি বলবো এখন মিনিস্ট্রেশন হওয়ার জন্য আপনি নরমাস ট্যাবলেটটা নিয়ে নেন, ট্যাবলেট নরমাস 5 মিলিগ্রাম, সকালে 2টো রাতে 2টো, ওকে যদি আপনি 5 দিন দেন, দিয়ে ছেড়ে দিলে ওর মিনিস্ট্রেশন হবে। এরপরে বাজারে একটি ওষুধ পাওয়া যায় পিসিও কে টার্গেট করে, ট্যাবলেট গায়ান 35, প্রতি রাতে একটি করে শুরু হবে, এটি মাসিকের 3য় দিন থেকে, পুরো প্যাকেটটি খেতে 21 দিন লাগে, এটি খেয়ে ছেড়ে দিলে আবার মাসিক হলে 3য় দিন থেকে সেকেন্ড প্যাকেট শুরু হবে। এই নিয়মে যদি ও 3 মাস খায় তাহলে মোটামুটি ও সকল কিছু ব্যালেন্সে চলে আসবে, মিনিস্ট্রেশনও রেগুলার হবে, তার সাথে একটু ক্যালসিয়াম 2 বেলা করে দিয়ে দেন। আশা রাখছি যে ও ভালো থাকবে, এবং ওকে কিন্তু পরিবারকে একটু সাহায্য করতে হবে, একটু ফলো আপে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। এবং আপনার সাথে একটু বলতে চাই মিলিয়ে, পিসিও নিয়ে আজ প্রচুর প্রশ্ন কিন্তু এখানে আসছে, আমি রিয়ার প্রশ্ন দেখতে পাচ্ছি, অনেকে প্রশ্ন করছেন, আমরা নিশ্চয়ই তাদের সবাইকে একসাথে উত্তর দিতে পেরেছি। একজন দর্শক আমাদের সাথে ফোনে আছে, আমরা ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি আসসালামু, আমি সঞ্জিদা বলছি চিটাগং থেকে। ওয়ালাইকুম সঞ্জিদা জি, বলুন। জি, আমার মেয়ের বয়স 24 দিন। জি। ও 15 দিন থেকে মানে বমি করতেছে 6-7 বার করে। আচ্ছা। কিন্তু বমিটা আবার দই বমি। তো ডাক্তার দেখিয়েছিলাম, উনি বলছে যে গ্যাসের থেকে। আচ্ছা। ও আবার পেট মুচড়ামুচি করে, তারপর পেটটা ফাঁপা, তো ওষুধ দিয়েছে প্লাটোনিল, ওটা খাওয়ানোর পরও এখনো ও বমি করতেছে, কিন্তু বমিটা হচ্ছে দিনের মধ্যে 6 থেকে 7 বার, আর দই বমি করতেছে। আচ্ছা, একটু আপনার কাছ থেকে জি সঞ্জিদা, একটু আপনার কাছ থেকে জানতে চাই, 24 দিন যেহেতু বয়স, বুকের দুধ ছাড়া তো অন্য কিছু খাওয়াচ্ছেন না? না না না, অন্য কিছু খাচ্ছি না। প্রতিবার খাওয়ানোর পরে বার্পিং করতে হয়, এটা করছেন কিনা আপনারা? জি করছি, ঢেকুরটা তোলার পর ওই যে দই বমিটা করতেছে, আর দুধ বমিটা করতেছে না। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। না, আসলে খুব আর কিছু জানার নেই, যেটা এই ধরনের সমস্যাটা আসলে আমরা প্রায়, আপনাকে ধন্যবাদ প্রশ্ন করেছেন চট্টগ্রাম থেকে। আসলে নবজাতক হওয়ার পর সবার মধ্যে একটা টেনশন থাকে যে বাচ্চাটা কেন বমি করছে, বা পেটে বা অন্য কোনো ইনফেকশন হলো কিনা। অনেক ক্ষেত্রে আমরা প্রতিদিন তো বলছি যে আসলে বার্পিং করতে হবে, অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের একটু পেটের আমি বলবো যে একটু সমস্যা, তাদের ক্ষেত্রে দেখা যায় খুব বেশি নাড়াচাড়া করলে খাওয়ানোর পর বমিটারে বেড়ে যায়। এই ক্ষেত্রে আমাদের পরামর্শ হবে যে আমরা বার্পিং করার দরকার নেই, শুধুমাত্র কাঁধে একটু রেখে দিবেন 5-10 মিনিট, তাতেই দেখবেন যে আস্তে আস্তে করে দুধটা পড়ে যাচ্ছে। আপনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে দই বমি বা অনেকে দুধ বমি বলে থাকে, এই ধরনেরটা কিন্তু একেবারেই নরমাল, স্বাভাবিক। সুতরাং 4-5 বার বমি করা নিয়ে একদমই উদ্বেগ প্রকাশ করবেন না। আপনি দেখবেন কিন্তু অল্প করে বমি করছে, যা খাচ্ছে একেবারে সবগুলি বের করে দিচ্ছে তা না, হয়তো দিনের মধ্যে কোন এক সময় অনেক বেশি পরিমাণে বমি করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অল্প পরিমাণে বমি আসে। অর্থাৎ ওর যদি পেটে কোনো ইনফেকশন থাকতো, যদি খাদ্যনালীতে কোনো সমস্যা থাকতো, তাহলে কিন্তু প্রতিবার খাওয়ালে বমি করতো। আপনি তো 10 থেকে 12 বার খাওয়াচ্ছেন, প্রতিবার কিন্তু বমি করছেন। সুতরাং এইটা আপনার জন্য একটা সুসংবাদ, এটা নিয়ে চিন্তা করবেন না। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ওমিডন ড্রপ যদি একটু দেন আপনি 5 ফোঁটা করে বা 0.3 ml করে দিনে 3 বার, যদি 10-15 দিন অল্প সময়ের জন্য দিয়ে থাকেন, তাহলে কিছুটা কাজ দেয়। সুতরাং যেটা ফ্লাটোনিল খাওয়াচ্ছেন তার সাথে যদি ওমিডন ড্রপটা একটু দেন এবং খুব বেশি নাড়াচাড়া না করেন, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। এই নিয়ে একদমই চিন্তা করবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। শারমিন ফারজানা একটি প্রশ্ন করেছেন তার মেয়েকে নিয়ে, যার বয়স 16 বছর। প্রফেসর মোস্তফা জামান এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে প্রত্যাশা করছেন। 2-3 মাস আগে সকালে ঘুমের মধ্যে একটা পোকা কামড় দেয়, এরপর চোখ অনেক ফুলে যায়, কিন্তু এরপর থেকে 3-4 দিন পর পর চোখ ফুলে যেত। চোখের ডাক্তার দেখালে তিনি বলেন অ্যালার্জির সমস্যা, ডেসলোর 15 দিনের জন্য, তারপর আবার অ্যালার্জির জন্য ডাক্তার দেখালে তিনি স্ক্যাবো 6 দেন, কিন্তু তারপরও চোখ ফুলে যাচ্ছে, করণীয় কি?
ধন্যবাদ জানাচ্ছি। আসলে সাধারণত আমরা অ্যালার্জি থেকে চিন্তা করতে গিয়ে প্রথমে, এবং যে ওষুধটি দিয়েছে ডেসলোর সেটি আসলে ঠিক কারণে দিয়েছিল। আমরা মনে করি যে এর সাথে একটু সিরাম আইজিই এই পরীক্ষাটি করতে পারেন যে শরীরে তার রক্তের অ্যালার্জি আছে কিনা। আরেকটি বিষয় যে সঙ্গে যদি সম্ভব হয় চোখের যে ডাক্তার দেখিয়েছিলেন যে ড্রপটি দিয়েছিল আবার একটু চোখ পরীক্ষা করানো দরকার যে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা। কারণ শুধু এক চোখে বা দুই চোখে দুটো কিন্তু দুই কারণে হতে পারে। শুধু এক চোখে হলে পোকা কামড়ে, যদি দুই চোখে হয় তাহলে কিন্তু আমাদের আর কোনো কারণ আছে কিনা সেই বিষয়টি খেয়াল করতে হবে। যদি শুধু এক চোখে হয় সেক্ষেত্রে অ্যালার্জির কারণ না হতে পোকা কামড়ের সাথে অ্যালার্জির একটি সম্পর্ক আছে। আমরা মনে করি যে ডেসলোর যে ওষুধ দিয়েছেন আর কয়েকদিন খান, সঙ্গে মন্টিয়ার 10 মিলিগ্রাম এই ওষুধটির সঙ্গে খাবেন। এরপরে চোখের ডাক্তারকে একটু আবার দেখাবেন, একটু রিএভালুয়েশন পুনর্মূল্যায়ন করা দরকার যে আর কোনো সমস্যা আছে কিনা। আশা করছি তিনি এই বিষয়গুলো এইভাবে মেনে চলবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আর একজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, জি বলছি, আমার বয়স 50। জি, আমার হলো ইউটেরাসে 2টা ফাইব্রয়েড আছে। আচ্ছা, আর কি নাম আপনার? আমার নাম শিরিন বলছি। জি বলুন। ইউটেরাসে দুটো ফাইব্রয়েড আছে, তাই তো? জি জি জি, আচ্ছা, 2টা ফাইব্রয়েড আছে। সেই ফাইব্রয়েড 2টা আপনার 87.21 আবার ইন্টু 76.8 এরকম আর কি। আবার আরেকটা আপনার 31.9 এরকম আর কি। মানে এখন ডাক্তার তো বলছে এটা রিমুভ করার জন্য। আমি এখন মানে কি করব ভাবছি আর কি সেটা। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, এটার কারণে কি সমস্যা হচ্ছে? সাধারণত যে সমস্যাগুলো হয় অতিরিক্ত ব্লিডিং অথবা ব্যথা, নাকি আপনার মাসিক বন্ধ হয়ে গেছে? না না, মাসিক চলছে, আমার মাসিক আছে। মাসিকে একটু ব্লিডিং বেশি হচ্ছে, অল্প, কিন্তু আমার মাসে মাসে ব্লিডিং হচ্ছে, মানে মাসিক হচ্ছে এখনো। ব্যথা হয় কিনা কোনো? না, ব্যথাটা হ্যাঁ অল্প ব্যথা হয় চাপ দিলে। আর টিউমারটা নাকি বড়, এটা নাকি অপারেশন করতে হবে আর কি, এরকম বলতেছে আর কি, 2টা টিউমার। আচ্ছা, আপনার জন্য যেটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে এই ধরনের টিউমার আসলে অনেকেরই থাকে। এখন ফাইব্রয়েডের মোর দ্যান 70% টিউমার হচ্ছে অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ এরা কোনো সিমটম তৈরি করে না। আর বাকি যারা আছে গ্রুপ অফ পেশেন্ট, 25 থেকে 30% যে পেশেন্টটা আছে তাদের জন্য অতিরিক্ত ব্লিডিং অনেকের কাছে অনেক ব্যাখ্যায় আছে। কিন্তু খুব সুস্পষ্ট করে বলতে চাই, কোনো মহিলার যদি প্রতিদিন 8 থেকে 10টির উপরে চুপচুপা ভিজে যায় ব্লিডিং এ, এরকম প্যাড ব্যবহার করতে হয়, সেটিকে কিন্তু সাধারণত বলা হয় অতিরিক্ত ব্লিডিং। তেমন কোনো কিছু হয় কিনা, অথবা বড় বড় চাকা যায় কিনা ব্লিডিং এর সময়, অথবা অসম্ভব ব্যথা হয় কিনা, এই সিমটম গুলো থাকলে কিন্তু খুব আর্জেন্টলি অপারেশনের প্রয়োজন আছে। যদি এই সিমটম গুলো না থাকে তাহলে হয়তো কিছুটা সময় আপনি নিতে পারেন ফলো আপের জন্য, যে 6 মাস 1 বছর আমরা ফলো আপ করতে পারি যে সাইজটা কি ছোট হয়, নাকি সাইজটা এরকমই থাকে, নাকি সাইজটা বেড়ে যায়। কিন্তু সাধারণত 6 সেন্টিমিটারের উপরে যখন কোনো ফাইব্রয়েডের সাইজ হয়ে যায় তখন আসলে চিকিৎসকরা বলেন যে অপারেশনটা করে নেওয়াই ভালো, কারণ এটি হয়তো পরবর্তীতে বিভিন্ন ধরনের সিমটম তৈরি করবে। তবে এটি কোনো ইমার্জেন্সি অপারেশন নয়। আপনি যদি এই মুহূর্তে তৈরি না থাকেন, আপনি কিন্তু ফলো আপ করতে পারেন নিজেকে 6 মাস 1 বছর পর্যন্ত, এটা সাইজ এবং এটা কোনো সিমটম আপনাকে তৈরি করে দিচ্ছে কিনা। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। আর একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জিয়াউর রহমান নাটোর থেকে বলছিলাম, লালপুর নাটোর। জি ভাই বলুন। আমার ওই বাচ্চার 4.5 মাস বয়স। আচ্ছা, ওর হচ্ছে ওই পিছন দিকে হচ্ছে ওই কোমরের নিচ থেকে উপর পর্যন্ত ওই যে ঘামাচি দানার মতো ছোট ছোট বের হয়েছে। আচ্ছা, বয়স কত বললেন ওর? ওর 4 মাস 4.5 মাস পুরো আজকে। 4.5 মাস। ওকে কি আপনারা ডাইপার পরান? ডায়াপার পরাইনি, ওই হঠাৎ মাঝে মাঝে পরান। আচ্ছা। আর আরেকটা সমস্যা, আমার মিসেসের সমস্যা আছে। কিসের সমস্যা? আমার মিসেসের ওর আচ্ছা, ওর হচ্ছে মাসিক 3 মাস হলো বন্ধ আছে। আচ্ছা। নিয়মিত বুকের দুধ খাওয়াচ্ছে সন্তানকে? হ্যাঁ, বুকের দুধ খাওয়াচ্ছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো সমস্যা? ওর মানে ওই প্রথম হচ্ছে ওই 42 দিন ব্লিডিং হয়েছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপর ওই নরমেক্স 21 দিন খাওয়ানোর পর জি বন্ধ হওয়ার 5 দিন পর হয়েছিল। তারপর নরমেক্স খাওয়াতে কে বলেছিল?
ওই এক ডাক্তার আমাদের গানি ডাক্তার দিয়েছিল। আচ্ছা, গানি ডাক্তার দিয়েছিল। সেক্ষেত্রে কি ওনাকে যে নরমেস খেতে বলেছে বা সন্তান যে আপনার ভূমিষ্ঠ হলো, এর আগে কি ওনার ব্লাড সুগার, থাইরয়েডের কোনো কিছুর কোনো সমস্যা ছিল? না, এমনি কোনো সমস্যা ছিল না। কোনো সমস্যা ছিল না। আর ওই যখন ব্লিডিং হয়, মিন্স হয়, ওই নরমেস খাওয়ার পর প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। প্রচন্ড ব্লিডিং হয়েছে, মানে নড়াচড়া করলে অস্বাভাবিক ব্লিডিং। আচ্ছা, বুঝতে পেরেছি। এজন্য আমরা টাকদিন এই টাকের দাঁতে ওই একটা 500 দিয়েছিল আর কি। বুঝতে পেরেছি। ধন্যবাদ জিয়া ভাই, আপনি আমাদের ফোন দিয়েছেন নাটোর থেকে। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার ডাক্তার আবু সাইদ শিমুলের যদি কিছু না জানার থাকে তাহলে আমরা বিরতি থেকে ফিরে এসে উত্তরটা দিতে চাই। জি, একটু আমার জানা রয়েছে। উনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছেন। আচ্ছা, আপনার যেটা আসলে বিচির কথা বলেন, ওটা থেকে ব্যথা করে বড় একটা অনেক বড় বিচি না ছোট ছোট কয়েকটা? ওই ঘামাচ্ছে একটু বড় বড়। আচ্ছা, একটা কি না কয়েকটা আছে? কয়েকটা আছে, একটু চাকা চাকা হয়েছে কয়েকটা। এগুলি কি সাদা না একদম পুরোটাই লাল? না, সাদা, হালকা সাদা, মানে মরেও গেছে কিছুটা, হওয়ার পর শুকাই গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি আমরা উত্তরটা দিচ্ছি। দর্শক, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। স্বাগত। একবার দেখছেন করোনা হেল্পডেস্ক, জুলহাস জুবাইর সাথেই আছি। দর্শক, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্রশ্ন করছেন, অনুরোধ করবো একই প্রশ্ন বারবার করে পোস্ট করবেন না। তাতে করে অন্য যারা সাহায্য প্রার্থী আছেন স্বাস্থ্যসেবার, তারা কিন্তু বঞ্চিত হন আপনাদের এই আচরণের কারণে। একটু সংযত আচরণ করবেন। আমরা নিশ্চয়ই সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে যেতে চাই। ফোন দিয়েছিলেন জিয়া নাটোর থেকে। জি, আসলে জুলহাস জুবাইর খুব সুন্দরভাবে কিন্তু একটা বিষয় অবতারণা করেছেন, যে ডায়াপার ব্যবহারের বিষয়টা। এটা থেকেও কিন্তু এই সময় হতে পারে, কারণ অনেকক্ষণ ধরে রাখার ফলে ওখান থেকে ঘাম হয়ে যায়, ঘাম থেকে এই ধরনের বিচি হতে পারে। সেটা যদি আসলে করে থাকেন, না করে থাকলে তো খুবই ভালো, করে থাকলে একটু আসলে অ্যাভয়েড করা উচিত। সেই সাথে তেল লাগানো, পাউডার লাগানো, আমরা কিন্তু প্রতিদিন বলছি, সেটা একটু অ্যাভয়েড করবেন। আর প্রতিদিন গোসল করাবেন, তাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এই ধরনের বিচিগুলি কিন্তু বারবার হবে না। এই মুহূর্তে তাহলে কি করবেন? আপনি একটা মলম লাগাতে পারেন, ভিটামিসন এন। এই ক্রিমটা আপনি যদি দিনে 3 বার একটু করে লাগান, আর আপনি কিন্তু একটু সাদা সাদার কথা বলছেন, তাহলে আমাদের ধরে নিচ্ছে যে একটু ইনফেকশন রয়েছে। সেক্ষেত্রে আপনি ফাইলোপেন এই সিরাপটা আপনি 2 ml করে 3 বার দিবেন। এটা 4 বার অনেকেই খাওয়াতে পারে না, আমরা দেখি যে 3 বার খালে খুব যথেষ্ট কাজ করে বাচ্চাদের ক্ষেত্রে। আপনি 2 ml করে 3 বার 7 দিনের জন্য এই সিরাপটা দিবেন, আর ওই ক্রিমটা একটু লাগান। এই দুটো জিনিস করলে এবং নিয়ম যদি একটু মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এখানে তো আপনি আসলে প্রশ্ন করে সব উত্তর দিয়ে দিয়েছেন যে আসলে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করার ছিল। এটা আমরা বারবার বলেছি যে কোনো মা যদি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করে বাচ্চাকে, তাদের কিন্তু এরকম মেনস্ট্রুয়েশন বন্ধ থাকতে পারে। অথবা আফটার দ্য ডেলিভারি কোনো একটা সময় কয়েকদিনের জন্য ব্লিডিং হয়, হেভি ব্লিডিং হয়। এবং এই ধরনের এক্সপেরিয়েন্সের উপর দিয়ে যাদের ডেলিভারি হয়েছে, আমাদের অনেক মাই কিন্তু গেছেন। অতএব এখানে বিচলিত হওয়ার কিছু নেই। এখন উনি কি চান? ওনারা যদি মিনিস্ট্রেশন চান রেগুলারলি, কেউ কেউ বলে যে আমরা ব্রেস্ট ফিডিংও চাই, মিনিস্ট্রেশনও চাই, তাদেরকে তাহলে এক ধরনের ওরাল কন্ট্রাসেপটিভ পিল নিতে হবে, যেটি লো ডোজ পিল, যেই পিলটি ব্রেস্ট মিল্কের উৎপাদনকে কমায়। সেক্ষেত্রে বাজারে খুব সহজেই পাবেন উনি, যেটা ট্যাবলেট ব্রেডিকান। এটি ওনাকে খেতে হবে। এটি যদি উনি প্রতি মাসে খান, তাহলে যখন পিলটা শেষ হবে প্যাকেট, মাসিক হবে, আবার 3য় দিন থেকে শুরু করবেন এই নিয়মে। আর কেউ কেউ যদি মনে করেন যে না, মিনিস্ট্রেশন ইজ নট এ ফ্যাক্ট, ব্রেস্ট ফিডিংটাই আমরা কনসেন্ট্রেট রাখতে চাই, মাসিক হলে হলো, না হলে নাই, তাদের জন্য আমরা বলবো যে চিন্তা করার কোনো দরকার নেই। আপনার এক্ষেত্রে একটু অস্থায়ী কোনো পদ্ধতি যদি ব্যবহার করেন, আমরা খুব এনকারেজ করি মেল কন্ট্রাসেপশন, অর্থাৎ ব্যারিয়ার কন্ট্রাসেপশনটা এখানে ইউজ করার জন্য, যেটি আসলে খুব ইজি হয়। এবং 6 মাস পরে যখন বাচ্চাটি এগেইন হচ্ছে বাইরের খাবার এবং ব্রেস্ট মিল্কে ব্যাক করে, তখন কম্বাইন্ড ওরাল পিল, অর্থাৎ যে পিলটি একটু হাই ডোজের, কারণ তখন ব্রেস্ট মিল্ক কমলেও আমাদের কোনো একটা সমস্যা হবে না। এক্ষেত্রে আমি নামটি বলে দিচ্ছি, আপনারা রোজেন 28 বা ডেজোলন বিভিন্ন নামে বাজারে পাওয়া যায়, এগুলো কিনে কিন্তু আপনারা খেতে পারবেন। অতএব এক্ষেত্রে আমি মনে করি যে খুব একটা চিন্তিত হওয়ার মতো আসলে কিছু নেই। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। একজন দর্শক আছেন আমাদের সাথে, প্রশ্নটি নিতে চাই আমরা। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা থেকে বলছি। আমার বয়স 63 বছর। জি, বলুন। আমি একবার ওপেন হার্ট সার্জারি করেছি 2002-এ, তারপরে পরপর 7টা রিং পরাইছি। গত 2 মাস আগেও একটা রিং পরানো হয়েছে। আচ্ছা। 9/6
হয় নয় তো আজকে হঠাৎ করে কিছুক্ষণ আগে বুকের বাম পাশে খুব জোরে করে বাড়ি দিল 3 বার। একবার মনে হলো যে আমার বুকটা উঁচু করে নিয়ে যাচ্ছে, তখন আস্তে আস্তে শরীরটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, শরীরের টেম্পারেচারটা। আচ্ছা, এখন কেমন বোধ করছেন? এখন মোটামুটি ভালো বোধ করছি। আচ্ছা, এবং ওইটা 1 সেকেন্ডও থাকে না, ওই বাড়িগুলো সেকেন্ডের ভিতরে ওদা হয়ে যায়। এর আগে কখনো এমন হয়েছে না আজই পরপর 3 বার হলো? মাঝে মধ্যে এরকম হয়েছে, মাঝে মধ্যে আজকে একটু বেশি হয়েছে, মাঝে মধ্যে হয়েছে হওয়ার। প্রফেসর মোস্তফা জামান, একটু প্রশ্ন আছে, তার ইজেকশন ফ্র্যাকশন বা হার্টের কার্যক্ষমতা কত এবং তিনি বাইপাস সার্জারি করার পরে রিং করেছেন তাই কি বলেছেন? হার্টের কার্যক্ষমতা 60। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি কখনো মাথা ঘুরে পরি মনে হচ্ছে কিনা বা পড়ে গেছেন কিনা কখনো? যে পড়িনি, মাথা ঘুরে পড়া মনে হয়নি। হাঁটাচলা করলে কোনো কষ্ট হয় বুকে? কোনো হাঁটাচলা করলে আপাতত কোনো কষ্ট হয় না, কিছুদিন হাঁপ লেগে যেত, এখন তো আমি সকালে 1 ঘন্টা প্রায় হাঁটি, কোনো সমস্যা হয় না। জি, আপনি বলছেন যে বাইপাস করার পরে আবার স্টেন্টিং করেছেন তাই তো? স্টেন্টিং করছি 7টা করা হয়েছে পরপর 13 সালের পর থেকে। এখন জানতে চাচ্ছেন কি যে সমস্যাটা এখন হচ্ছে এই সমস্যাটা কেন হচ্ছে এবং সমস্যার ডিউরেশন আপনি কয়েক সেকেন্ড থাকে, 1 সেকেন্ড। ওষুধ খান কি এখন? বিটা ব্লকার বা বিসলল? ইকোস্প্রিন 75, প্রাসোরেল 10, রসুভা 20, বিসলল 2.5, সিলডি 5 আর হলো ওসাটিল 50। আপনার হাতের পালস, নাড়ির স্পন্দন কত? আপনি কি এর মধ্যে দেখেন? 50 এর উপরে যায় না। জি, এই কারণে আসলে জিজ্ঞাসা করছি। আসলে আপনাকে ধন্যবাদ, আপনার খুব ভালো আছেন, হার্টেডি করছেন। প্রফেসর মোস্তফা জামান, সাথে আমার একটা জিজ্ঞাসা আছে। উনি বললেন ওপেন হার্টের পরে উনি 7টা রিং পরেছেন। স্বাভাবিকভাবে সর্বোচ্চ কতগুলো রিং যদি প্রয়োজন হয় পরানো যায়? আসলে হার্ট অত্যন্ত একটি স্মার্ট মাসল। আমরা বলি শরীরে যত মাংসপেশি আছে, আমরা বলি সবচেয়ে স্মার্ট মাংসপেশি হলো হৃদযন্ত্র। সুতরাং এখানে আমরা বলি যে বাইপাস করার পরে আবার স্টেন্টিং করা যায়, স্টেন্টিং করার পরে বাইপাস করা যায়, স্টেন্টিং করার পরে আবার কয়েকবার স্টেন্টিং করা যায়। অর্থাৎ এটি একটি এমন একটি বিষয় যে রক্তনালীর ভিতরে ব্লক হলে আমরা সেটিকে ঠিক মতো পরিষ্কার করে দিচ্ছি যাতে রক্ত চলাচল স্বাভাবিক হতে পারে এবং রক্তের প্রবাহটা এটিকে স্বাভাবিক করতে পারলে তার বুকের চাপ কমে যাবে এবং ভার কমে যাবে। এটি সারা বিশ্বে। এখানে আসলে নম্বরটি বিষয় না। অনেক আমাদের বাংলাদেশে অনেকেই আমাদের রোগী আছেন যে 14টি পর্যন্ত স্টেন্টিং শরীরে আছে এবং তিনি সুস্থ আছেন, এখনো হয়তো 70-80 বছর বয়স চলছে। এবং আমরা এটি বলে থাকি যে আসলে এখানে ছোট ছোট যদি ব্লক থাকে সেটা আমরা স্টেন্টিং করতে পারি। কিন্তু তিনি কিন্তু সবচেয়ে ভালো যে তার হার্টের কার্যক্ষমতা খুব ভালো আছে, তিনি হাঁটাহাঁটি করতে পারছেন, 1 ঘন্টা হাঁটছেন, অর্থাৎ তিনি সময় মতো চিকিৎসা করেছেন। কিন্তু এখন তার যে সমস্যাটা হচ্ছে সেটি তার ড্রপ বিট হতে পারে অথবা নারীর যে অনিয়মিত হৃদস্পন্দনের জন্য হতে পারে। এবং তার ইতিমধ্যে বলেছেন যে তার 50 অর্থাৎ 50-এর উপরে তার কখনোই হয় না। আমরা বলি স্বাভাবিক যে নারীর স্পন্দন সাধারণত 60 থেকে 100, সর্বনিম্ন 60 থাকা ভালো আর সর্বোচ্চ 100। তবে আমাদের যে কাঙ্ক্ষিত যে নারীর স্পন্দন আমরা চাই এই ধরনের রোগীদের ক্ষেত্রে এটা হলো 55 থেকে 60 এরকম হতে পারলে ভালো, বা 65 পর্যন্ত। বেশি কমে গেলে অনেক সময় এই যে নারীর অনিয়মিত হৃদস্পন্দন বা ড্রপ বিট হলে তার ব্রেনে রক্ত সঞ্চালন কমে যায়, তখন মাঝে মাঝে হঠাৎ করে একটু মাথা চক্কর মারতে পারে অথবা ড্রপ বিট বুকের মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়, যেটিকে তিনি বলছেন যে যিনি বর্ণনা করছেন এভাবে। আমরা বলবো তার একটি হল্টার মনিটরিং 24 ঘন্টার ইসিজি বুকের মধ্যে, আমরা বলি 24 ঘন্টার 24 আওয়ার্স হল্টার মনিটরিং করলে তিনি জানতে পারবেন তার কোন ড্রপ বিট আছে কিনা, বা 24 ঘন্টা তার বিটটি তিনি বলছেন 50-এর উপরে ওঠে না। অন্যান্য সময় কখনো কখনো কমে যায় কিনা, বেশি যখন কমে যাবে তখন কিন্তু এরকম সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা বিসলল ওষুধটি সাময়িক বন্ধ করতে বলবো, কারণ বিসলল কিন্তু ভালো ওষুধ, কিন্তু নারীর স্পন্দন কমে গেলে আমরা কখনো কখনো এটিকে সাময়িক বন্ধ রাখতে বলবো। ইতিমধ্যে তিনি কম ডোজ খাচ্ছেন, 2.5, খুবই কম ডোজ, এটিকে তিনি সাময়িক বন্ধ রাখতে পারেন, কিন্তু তার বাকি ওষুধগুলো খুবই ভালো চলছে, সবগুলো ওষুধ চলবে। এইভাবে তিনি কিছুদিন পর্যায়ক্রমে দেখতে পারেন উপসর্গ আছে কিনা, এবং হল্টার পরীক্ষাটি করে তিনি আবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে যেহেতু 1 ঘন্টা হাঁটাহাঁটি করতে পারেন, আমি বলবো তিনি অবশ্যই ভালো আছেন, শুধু এই পরীক্ষাটি করে আমাদের যোগাযোগ করবেন আর বিসলল সাময়িকভাবে বন্ধ রাখবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, আমরা ফোনটি নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন।
হ্যালো জি, দর্শক আপনার নাম এবং বয়স বলুন। আমি আমার মায়ের জন্য ফোন দিয়েছি। আমার আম্মুর বয়স 50। জি, নাম শেফালি। তিনি একজন থাইরয়েডের পেশেন্ট। উনি খালি পেটে প্রতিদিন থাইরিন 1.5টা করে খেত, থাইরিন 50। আপনার কি নাম? আপনার মার নাম তো শেফালি, আমরা বুঝতে পেরেছি। আমার নাম মাহমুদা। মাহমুদা, জি জি। আমি ওখান থেকে অনেকবার সাজেশন নিয়েছি ম্যাডামের কাছ থেকে। আজকে আমার আম্মুর জন্য ফোন দিয়েছি। জি। তো উনি থাইরিন খেতে এখন টেস্ট করেছি, এখন লেভেল হচ্ছে TSH 2.80 আর T4 হচ্ছে 1.91। 1.91, জি জি। এখন ম্যাডামের কাছে প্রশ্ন, তো এখন ওষুধটার ডোজ কি হবে? এর আগে কি থাইরিন 125 খেতেন না 150 খেতেন? না 50 50 খেতেন। জি, 1.5টা করে সকালে খালি পেটে। আচ্ছা। আর জামান স্যারের কাছে প্রশ্ন, 5 বছর ধরে আমার মা ওসার্টিল 50 খেত, তো প্রেসার কন্ট্রোলেই ছিল। তো হঠাৎ 2-3 দিন ধরে আমার প্রেসার ছিল 160/100, মানে একটু বেশি ছিল। কয়েকদিন ধরে মানে করার পরে ঘাড় ব্যথা ছিল, একটু বমি বমি ভাব ছিল। এরপর ওখানে দেশে থাকে তো উনি ডক্টর দেখানোর পরে উনি দিয়েছে অ্যামডোকাল প্লাস 50। এরপরে প্রেসারটা মেপেছে গতকাল 120/70। এখন প্রশ্ন হচ্ছে, এখন কি এই ওষুধটা চালিয়ে যাবে অ্যামডোকাল প্লাস 50, নাকি কিছুদিন চেকআপের মধ্যে করে তারপরে আবার? ওনার এই সমস্যা হবার আগে কি ওনার ঘুম ঠিকমতো হয়েছে শেষ কিছুদিন? হ্যাঁ, ঘুম ঠিকমতোই হয়। আচ্ছা। প্রফেসর মোস্তফা জামান, আপনার যদি আর কিছু জানবার না থাকে, ডাক্তার শারমিন আব্বাসের কাছে উত্তর নিয়ে আমরা আপনার কাছে যেতে চাই। অবশ্যই ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, এখানে তো ওনার আসলে এই ডোজে এখন TSH লেভেলটা উইদিন নরমাল লেভেলে ছিল, কারণ আমার যতটুকু যদি প্রশ্নটা উনি আগে করে থাকেন, এরকম যতটুকু মনে পড়ছে যে আগে মনে হয় 8-এর উপরে বা এরকম কিছু একটা ছিল। তো সেই হিসেবে কিন্তু এখন নরমালের মধ্যে চলে এসেছে, অর্থাৎ বিলো 5 এবং একেবারে অপটিমাম লেভেলে আছে। তো আমি মনে করি এই ওষুধে যেহেতু কন্ট্রোলে আছে, এটিকে উনি কন্টিনিউ করতে পারেন। কিন্তু তারপরও 3 থেকে 4 মাস পর আমরা TSH লেভেলটা আবার যদি একটু রিভিউ করি, সেখানে যদি দেখি যে অনেক বেশি কমে যাচ্ছে, তখন হয়তো ডোজটাকে একটু ট্যাপারিং করে আমরা আরেকটু কমিয়ে দিতে পারবো। এছাড়া আমার কাছে মনে হয় আপাতত এই ডোজেই চলতে পারে। ধন্যবাদ। প্রফেসর মোস্তফা জামান। যে তিনি প্রশ্ন করেছেন আসলে একসময় ওসার্টিলে তিনি বেশ ভালো থাকতেন, কিন্তু আসলে কি অনেক সময় দেখা যায় একই ওষুধ দীর্ঘদিন খেলে অনেক সময় পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব না হতে পারে। সেক্ষেত্রে আরেকটি বিষয় যে ওসার্টিলে যদি পুরোপুরি কার্যকর না হয়, তিনি এখন যে ওষুধটি খাচ্ছেন, যেহেতু তিনি অ্যামডোকাল প্লাসে 550-তে ভালো আছেন, উপসর্গবিহীন আছেন, আমি বলবো এই ওষুধটি চলতে থাকুক, যেহেতু এই ওষুধে ভালো আছেন। এবং এই ওষুধে যদি দেখেন কিছুদিন পরে একটু প্রেশারটি মেপে দেখবেন, যদি দেখেন যে ভালো থাকেন, আস্তে আস্তে যে ডোজ উনি কমাতে পারেন, অর্ধেক করতে পারেন, অথবা যদি এই ওষুধের এই ডোজে ভালো থাকেন, তাহলে এই ডোজটি কমপ্লিট করুন। আমাদের যেভাবেই হোক আমাদের টার্গেট থাকে সিস্টোলিক 140 নিচে এবং ডায়াস্টোলিক 90-এর নিচে। তবে যদি কারো ডায়াবেটিস থাকে, কিডনি রোগ থাকে, সেক্ষেত্রে আমরা বলবো 130 এবং 80 বা 85-এর নিচে, তাহলে কিন্তু তার জটিলতাগুলো কম থাকবে। সঙ্গে একটু হাঁটাহাঁটি করলে, এক্সারসাইজ করলে, এবং আমরা বলবো যে লবণ জাতীয় খাদ্যটি কম খাবেন। আশা করছি তিনি তার যদি প্রেশারটিকে নিয়ন্ত্রণ রাখতে পারেন, অন্যান্য জটিলতা, হৃদরোগ বা উচ্চ রক্তচাপের সাথে যে জটিলতাগুলো হয়ে থাকে, কিডনি সমস্যা, স্ট্রোক, তাহলে সেগুলো তিনি প্রিভেন্ট করতে পারবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। মুমতাজ বেগম লিখছেন তার ছেলের জন্য মোহাম্মদপুর থেকে, যার নাম সৌরভ, বয়স 9 বছর 10 মাস। মাঝে মাঝে তার ছেলের নাক দিয়ে রক্ত বের হয়, এই বিষয়ে পরামর্শ চেয়েছেন। ডাক্তার আবু সাইদ শিমুল, পরামর্শ আপনার কাছ থেকে নিব আমরা। তবে ছোট্ট একটা বিরতি থেকে যখন ফিরছি, তখন দর্শক বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইয়ের সাথেই আছে। সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই। ডাক্তার আবু সাইদ শিমুল, একটি প্রশ্ন ছিল আপনার কাছে মুমতাজ বেগমের। আসলে আপনার জি আপনাকে ধন্যবাদ। এই ধরনের প্রশ্নের জন্য বোঝা যাচ্ছে খুব উদ্বেগ উৎকণ্ঠা থেকে আসলে প্রশ্নটি করেছেন আপনি, কিন্তু আপনাকে এই ব্যাপারে আমরা আশ্বস্ত করতে পারি যে এটা কিন্তু একেবারে রেয়ার নয়। অনেকেরই ক্ষেত্রে হয়, বড়দের, ছোটদের। আপনার বাচ্চা তো 9 বছর, কিন্তু তার চেয়ে ছোট বয়সের বাচ্চাদের কিন্তু এই ধরনের ব্লিডিং হতে পারে। এর জন্য তার অনেক বড় ধরনের অসুখ হয়ে গিয়েছে। এটা খুব ক্ষতিকর কিছু জিনিস তা কিন্তু নেই। দেখা যায় যে অনেক ইডিওপ্যাথিক অথবা কোনো কারণ ছাড়া এটা হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় নাকের ভেতরের কোনো সমস্যা থাকলে, নাকের পর্দায় বা মাংসে বাড়া বা অন্য অনেক কিছু থেকে হতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো কারণ ছাড়া এটা হয়। তাহলে যখন ব্লিডিং হবে তখন কি করবেন? তখন তাকে একটু শিখিয়ে দেন, যেহেতু 9 বছর একটু তো বড় হয়েছে, ও বোঝালে বুঝবে। একটু নাকটা চেপে ধরে যদি পেছন দিকে একটু 5-7 মিনিট একটু বসে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায়। অনেকে বলে থাকেন যে একটু যদি বরফ ওখানে অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু খুব ভালো কাজ হয়। এই মুহূর্তে আপনি একটু নেজাল ড্রপ ব্যবহার করতে পারেন 5 থেকে 10 দিনের জন্য, আফরিন নেজাল ড্রপ।
0.25%। আর দেখা যায় যে ঠান্ডা লাগলে এটা আবার বেড়ে যায়। সেক্ষেত্রে এখন যেটা একটু ঠান্ডা শুরু হয়ে গিয়েছে, আগামী 2-3 মাস আপনি টোফেন এই সিরাপটা 1.5 চামচ করে দুবার একটু 2-3 মাসের জন্য দেন। তো সবচেয়ে ভালো হয় একজন যদি নাক কান গলা বিশেষজ্ঞের কাছে গিয়ে নাকের ভেতরের অবস্থাটাই যদি একটু দেখিয়ে আসতে পারেন, উনি আপনাকে আরেকটু ভালো উপদেশ দিতে পারবেন। তার আগ পর্যন্ত যে উপদেশগুলো দিলাম এবং যে ওষুধগুলো দিলাম সেগুলো যদি আসলে একটু গ্রহণ করেন, আমরা সকলেই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনার বাচ্চা খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ শিমুল। এই পর্যায়ে একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। ইনশিয়া ইসলাম আবিদা প্রশ্ন করেছেন, তার আম্মুর বয়স 51 বছর, তার 7 মাস আগে হার্ট অ্যাটাক হয়েছিল। অ্যাটাকের এক মাসের মাথায় একটি রিং পরানো হয়। হার্টের কার্যক্ষমতা 45 থেকে 50%। ডায়াবেটিস 3 মাসের গড় 6, প্রেশার স্বাভাবিক। 30-40 মিনিট হাঁটলে সমস্যা হয় না। বুকের খাঁচার নিচে যেখানে সবসময় লাফায় সেখানে জোরে জোরে নাড়াচাড়া করে ওঠে এবং বিট দেয়, বিশেষত শুয়ে থাকলে। বুকের মাঝে মাঝে হালকা চাপ হয়, ডিপ ঘুম কম হয়, মনের ভিতর সবসময় অস্থিরতা কাজ করে। লেপিডেল 90 রাতে একটা, কার্ভিস্টা 2.6 সকালে 2টি, রাতে একটি, ভার্সেটেল এমআর সকালে একটি, রাতে নাইট্রিন এসআর 2.6 সকালে একটি, বিকালে একটি, কোরান্ডি 10 সকালে ও রাতে একটা, ইকোস্পিরিন সকালে একটি, রিভোট্রিল 0.5 রাতে একটি, এবং তার পায়খানা মাঝে মাঝে কষা হলে 3 চামচ করে 2 বার মিল্ক অফ ম্যাগনেসিয়া খান। এখন সুস্থ হতে পারছেন না, কি করণীয়? জি, আসলে তাকে বলবো কি যে আসলে তিনি ভালোভাবে একটু সুন্দরভাবে গুছিয়ে বলেছেন এবং ওষুধ যেগুলো খাচ্ছেন বেশিরভাগ ওষুধই ভালো খাচ্ছেন। তবে এখানে একটি বিষয় আছে যে কার্ভিস্টার এই ওষুধটি আমরা বলবো যেহেতু যদি প্রেশার ভালো থাকে, তিনি 6.25 যেটি সকালে 2টি রাতে একটি খাচ্ছেন। যদি সম্ভব হয় প্রেশার যদি ভালো থাকে 12.5, অর্থাৎ আপনি ডোজটিকে একটু অ্যাডজাস্ট করে একটু বাড়িয়ে, অর্থাৎ এখন যে সকালে 2টি খাচ্ছেন অর্থাৎ 12.5 কিলো সকালে একটি রাতে একটি খেতে পারেন। আর বাকি ওষুধ সবই ভালো আছে না, আমার মনে হয় যে তিনি যদি হাঁটাহাঁটি করতে পারেন, যদি কোনো সমস্যা না হয় তাহলে ভয়ের কোনো কারণ নেই। কারণ আমরা বলি কি হার্টের রোগের যে শুধু কারণ থাকবে না, অন্য কোনো কারণে কিন্তু তার এই সমস্যাটা হতে পারে। হয়তো অ্যাসিডিটি বাড়তে পারে, অলরেডি উনি বলেছেন যে তিনি অ্যাসিডিটির জন্য সমস্যার জন্য ওষুধ খাচ্ছেন, এবং ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডিস হতে পারে, আরো অনেক সমস্যা হতে পারে। তবে কার্ডিয়াক রোগীদের আমরা বলি হাঁটাহাঁটি করলে যদি বুকে কোনো কষ্ট না হয় এবং বুকে ভার না হয়, চাপ না হয়, তাহলে সেটা হার্টের জন্য নয়। তিনি হার্টের জন্য যে রিং করেছেন তার জন্য আসলে ভালো আছেন। তবে ইজেকশন ফ্র্যাকশন 45 থেকে যে 50 বলেছেন, এটিও কিন্তু খুব খারাপ কিছু নয়। যদি নিয়মিত হাঁটাহাঁটি করতে পারেন, নতুন নতুন শিরা উপসার তৈরি, আমরা বলি ন্যাচারাল বাইপাস হয়ে থাকে। হাঁটাহাঁটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমার বিশ্বাস যদি হাঁটাহাঁটি করতে পারেন আস্তে আস্তে তিনি একেবারে সুস্থ উঠবেন। সঙ্গে সুষম খাদ্য খাবেন, পানি পরিমাণটা মাঝামাঝি, একদম কমও নয়। আমরা যদি হার্ট দুর্বল থাকে সেক্ষেত্রে পানি কম পান করতে বলি, কিন্তু পানি কম পান করলে আবার কোষ্ঠকাঠিন্য হয়। যাতে কোষ্ঠকাঠিন্য না হয় তাহলে পেটের সমস্যাটা কমে যাবে এবং তার যে বুকের যে কষ্ট জ্বালা পড়া সেটিও কিন্তু কমে যাবে। এবং নিয়মিত শাকসবজি কাঁচা ফলমূল খাবেন। তবে কেউ কেউ আছেন একটু শাকসবজি খেলে পেটে গ্যাস হয় এবং অ্যাসিডিটি হয়, সেক্ষেত্রে বলবো অ্যান্টাসিড সিরাপ রাতের বেলা 3 চামচ করে খাবেন। আর যদি দেখেন যে পায়খানা বা কোষ্ঠকাঠিন্য না থাকে তাহলে স্বাভাবিক খাদ্য তালিকা মেনে চললে তিনি ভালো থাকবেন। তার ভয়ের কোনো কারণ নেই। তিনি একটু নার্ভাসনেস বা দুশ্চিন্তা আছেন, রাতের বেলা ঘুম যাতে ভালো হয়, ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আর সকালে অ্যানজেনটা সকালবেলা একটি করে খাবেন আগামী 1 মাস। এরপরে তিনি আমাদের সাথে একটু ফলো আপ করতে পারেন। আশা করছি তিনি একেবারেই সুস্থ উঠবেন, তার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একটু ডাক্তার শারমিন আব্বাসী আপনার কাছে। রিয়া ইসলাম অনেকক্ষণ ধরে প্রশ্ন করছেন, জামালপুর থেকে, বয়স 23, ওজন 53, অবিবাহিত, রাইট ওভারিতে পিসিও 3.8 × 2.1 cm, সিরাম RIA IRMA টেস্ট করিয়েছেন, প্রিভিয়াস রেজাল্ট হচ্ছে সিরাম FSH 3.37, সিরাম LH 7.44, প্রেজেন্ট রেজাল্ট সিরাম FSH 4.17 আর সিরাম LH 4.12। ডাক্তার মেট 500 রাতে দিয়েছেন, 11 মাস যাবৎ খাচ্ছেন। পিসিও ধরার পর মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ, ডাক্তার গায়ান দেন, খাওয়ার পর এখন পর্যন্ত রেগুলার হচ্ছে, কিন্তু প্রায় কোমরে খুব পেইন হয়। আরেকটা সমস্যা, ব্লাড গ্রুপ A-, ছেলে যদি A নেগেটিভ, ছেলে যদি A পজিটিভের কাউকে বিয়ে করা হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা, রিসার্চ ফ্যাক্টরের কথা জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। ওনার ব্লাড গ্রুপ কি বলেছে আমাদেরকে? A-, A নেগেটিভ। 1 মিনিট আছে আমাদের কাছে। আচ্ছা,
কোন প্রশ্ন রেখে কোন প্রশ্নের উত্তর দিব, আসলে আগে বিয়ের উত্তরটি দিয়ে নেই। সেটি হচ্ছে যে উনি নেগেটিভ, হাজবেন্ড পজিটিভ হলে কোনো প্রবলেম কিনা। এটি আসলে প্রবলেম তখন হয় আসলে কোনো কারণে যদি প্রেগন্যান্সি লস হয়, আর্লি প্রেগন্যান্সি লস হয় সেই সময়গুলোতে, অথবা উনি নেগেটিভ কিন্তু বাচ্চার যদি পজিটিভ হয় তখন হয়তো অনেক সময় মাকে আমাদের স্পেশাল ইনজেকশন দেওয়ার ব্যবস্থা থাকতে হয়। এটি অনেক দূরের ব্যাপার, আগে বিয়ে শাদী হোক, কনসিভ করুক, ডেলিভারি হোক, তারপরে বিষয়টি। আর পিসিও নিয়ে চিন্তার কিছু নেই, উনি যদি আমাদের আয়োজনটি আজকে ফেসবুকে দেখে নেয় তাহলে প্রথম অংশে পিসিও কে কিভাবে কন্ট্রোল করতে হয় আমরা বলে দিয়েছি, ওটি যদি উনি ফলো করে তাহলে উনি ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী, একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার আবু সাইদ শিমুল। আপনাকেও আমরা দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে চাই আমাদের দর্শকেরা আমাদের সমাধানের উপর আশ্বাস বিশ্বাস যাই বলি তার রাখবেন, এবং নিশ্চয়ই ঠিক এইভাবে আমাদের আস্থা রেখেছেন, এইভাবে আগামী দিনগুলোতে আস্থা রাখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর দর্শক আজকে এখানে বিদায় নিব, শনিবার আরও একবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।